এই জঙ্গলের ভিতরে হাতি খুব রিস্কি হয়ে যায় কিন্তু ব্যাপারটা। এদিকে ফিরে আসছে, এদিকে ফিরে আসছে হাতি। দুখানা বিশাল বড় হাতি, দুখানা বিশাল সাইজের হাতি এগিয়ে আসছে, এগিয়ে আসছে, এগিয়ে আসছে। अरे टान किए रे भाई सामने। वेलकम टू भूटान, ওয়েলকাম টু ভুটান, ওয়েলকাম টু ভুটান। কি দু এক টুকরো ভিডিও দেখে গা হাত পাটা কেমন ছমছম করে উঠলো, তাই না? আর আমরা কিন্তু পশ্চিমবাংলার সব থেকে ঘন জঙ্গল চিলাপাতা ফরেস্টের গহীন অরণ্যে গিয়েছিলাম। আর সেখানে গিয়ে হয়েছিলাম দুটো দাঁতাল হাতির মুখোমুখি। পুরো গল্পটাই শেয়ার করব এই ভিডিওতে আপনাদের সাথে। শুধু একটু ধৈর্য ধরে বসতে হবে ট্রাভেল অফ বিটের সাথে। আর তার সাথে কিন্তু আরও থাকবে একদিনে বিনা পয়সায় ভুটান ভ্রমণের অভিজ্ঞতা। সবটাই শেয়ার করব, একটু ধৈর্য ধরুন। শুরু করছি আজকের ভিডিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধু কোনো রকম পয়সা লাগবে না, একটু পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আমার ভিডিওটা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, আর তার সাথে লাইক কমেন্ট তো আছেই বস। এর আগের পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম জলদাপাড়া জাতীয় উদ্যানে একটা দারুণ ফরেস্ট সাফারির অভিজ্ঞতা। আর তার সাথে খোঁজ দিয়েছিলাম সিসামারাতে একটা প্রকৃতির কোলে দারুণ সুন্দর রিসর্টের, যার নাম সিসামারা রাইনো কটেজ। ওই ভিডিওটা যদি দেখে না থাকেন আমি কিন্তু ডেসক্রিপশানে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, একটু ক্লিক করে দেখে নেবেন, তাহলে কিন্তু এই পুরো সিরিজটা বুঝতে একটু সুবিধা হবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আরও একটা নতুন ট্রাভেল ব্লগে। এর আগের এপিসোডে আমি আপনাদের দেখিয়েছিলাম আমরা ছিলাম জলদাপাড়ার সিসামারা রাইনো কটেজে। সেখান থেকে কিন্তু আমরা জলদাপাড়ায় ফরেস্ট সাফারি করেছিলাম, সেখানে গিয়ে অনেক কিছু অ্যানিমাল সাইটিং করেছিলাম। সেই পুরো ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার এর আগের ভিডিওতে। এছাড়া কিন্তু আমি আগের ভিডিওর লিঙ্কটা আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, আপনারা চাইলে ওখানে গিয়েও দেখে নিতে পারেন। আর এই ভিডিওতে আমরা এখন লাঞ্চ করছি, আর তারপর আমরা যাব কিন্তু চিলাপাতার কোদাল বস্তি ফরেস্ট সাফারি করতে। এরপর ভাত, ডাল, আলু ভাজা, সবজি, কাতলা মাছের ঝোল আর চাটনি সহযোগে একটা দারুণ সিম্পল লাঞ্চ সেরে নিয়ে আমরা রওনা হয়েছিলাম রহস্যময় চিলাপাতা ফরেস্টের উদ্দেশ্যে। দুরন্ত একটা লাঞ্চ করলাম, একদম প্লেন খাওয়ার দাওয়ার, ভাত, ডাল, আলু ভাজা, কাতলা মাছ, চাটনি সব দিয়ে একটা দুরন্ত লাঞ্চ করলাম। এই যে ওরা কিন্তু ওই বড় রুমটাই ছিল, যে রুমটা আপনাদের আগের এপিসোডের লাস্টে দেখালাম। কেমন লাগছে রুম? আর এই পুরো অ্যাম্বিয়েন্সটা কেমন লাগছে? 3 থেকে 4 দিন কিন্তু মিনিমাম লাগবে যদি পুরোটা কভার করতে চান। কোচবিহার সব মিলে এখানে একদিন ভিলেজ ওয়াক করতে পারেন। জলদাপাড়া চিলাপাতার প্রচুর জায়গা আছে এখান থেকে। তো চলে আসুন এই সিসামারা রাইনো কটেজে, এখানে থেকে 3-4 দিনে পুরো জায়গাটাকে কিন্তু এক্সপ্লোর করতে পারেন আপনারা। এখন লাঞ্চ করে আমরা কিন্তু যাচ্ছি চিলাপাতার ক্রস করে আরেকটু দূরেই কোদাল বস্তি বলে একটা সাফারি হয়, ওই কোদাল বস্তি ওয়াচ টাওয়ারে আমরা এখন সাফারি করতে যাচ্ছি। সো ফাইনালি সিসামারা রাইনো কটেজ থেকে এখন আমরা কিন্তু পৌঁছে গিয়েছি কোদাল বস্তি বিট এরিয়াতে। সময় লাগলো মোটামুটি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো। তো এই দেখুন কোদাল বস্তি রেঞ্জ, কোদাল বস্তি বিট এরিয়া লেখা আছে, এটা কিন্তু চিলাপাতারই একটা অংশ। আর এইখানটায় জিপসির সমস্ত টাইমিং কিন্তু বোর্ডেই দেওয়া আছে। আর তার ঠিক পাশেই কিন্তু পারমিট অফিস। আমাদের একটা গাড়ি পড়ছে 1850 করে, 2টো গাড়ি, টোটাল 11 জন আছি, টোটাল পড়ছে 3700 টাকা। এখন আমরা কিন্তু এখান থেকে জিপ সাফারি শুরু করব। আর এখানেও আজকে কি দেখি আমরা সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। কালকে মানে আমাদের লাস্ট এপিসোডে প্রচণ্ড সুন্দর একটা জিপ সাফারি আমরা করেছিলাম জলদাপাড়া রেঞ্জে, ওখানে সমস্ত কিছু কিন্তু আমি শেয়ার করেছি আমার আগের ভিডিওতে। এই ভিডিওতে কি দেখছি সমস্ত কিছু শেয়ার করব, সাথে থাকুন, দেখতে থাকুন। এরপর চললো সাফারি জিপসির জন্য অপেক্ষা। সেটাও কি আবার শুকনো মুখে হয় নাকি বাবু মশাই? তাই এরপর চললো নিজেদেরই গ্রুপ মেম্বারদের মধ্যে খুনসুটি। চলুন সেটারও কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি। আরো কেন ভালো জানেন তো, ঠিক আমাদের পাশে আছেন এসএলএম মানে শুভরাজ মুখোপাধ্যায়। এই শুভরাজ মুখোপাধ্যায় বিখ্যাত গাইড বলতে পারেন।
এবং এই যে আপনারা আজকে যারা সাবস্ক্রাইবার আছেন ওর চ্যানেলে ট্রাভেল অফ বিট, এই ট্রাভেল অফ বিটে আপনারা দেখবেন এই সুবলাল মুখোপাধ্যায়ের ব্যাপারে গাড়ি আসছে। তা এই উনি একটি বিখ্যাত গাইড, উনি বহু যুদ্ধের যোদ্ধা, উনি প্রচুর জায়গায় বিভিন্ন রকম কাজ করেছেন এবং ওনার সংসার নাম হচ্ছে চলধারাই। তাই এই চলধারার মাধ্যমে আজকে সুবলাল মুখোপাধ্যায়কে আপনাদের সামনে আজকে পরিচিত করে দিচ্ছি। ওনার সামনে বিয়ে একাধিকবার বিভিন্ন জায়গা থেকে প্রস্তাব আসছে এবং আমরা খুব তাড়াতাড়ি একটা সুখবর দেবো আপনাদের সমস্ত যারা দেখছেন আমাদেরকে, এবং এই সুন্দর জায়গা আরও যেন মনোরম হয়ে যাচ্ছে ওনার উপস্থিতি। এই ভিডিও যে সমস্ত লোকেরা দেখছেন তারাও কি কেউ প্রস্তাব দিতে পারবেন ওনাকে? হ্যাঁ, আমার এই ভিডিওর মাধ্যমে এটা ওনার কাছে প্রস্তাব, যাদের ঘরে ঘরে ছড়িয়ে দিন, সমস্ত মা বোনদের কাছে এটা ছড়িয়ে দিন, যাতে নাকি সম্বন্ধের ব্যাপারটা আরও এগিয়ে যেতে পারে এবং সুবলাল মুখোপাধ্যায়ের বিয়েটা যেন পরের বছরের মধ্যে সম্পন্ন হতে পারে। বাহ, থ্যাংক ইউ অফবিট, থ্যাংক ইউ ট্রাভেল অফবিট, থ্যাংক ইউ সবাইকে এই কাজটা, এই সুযোগটা করে দেওয়ার জন্য। এরপর একটা অদ্ভুত গা ছমছমানি সঙ্গে নিয়ে শুকনো পাতার ওপর দিয়ে আমাদের জিপসি আস্তে আস্তে এগিয়ে চলল চিলাপাতার গহীন অরণ্যের মধ্যে। সামনে কি আছে জানা নেই, তবুও কিন্তু সতর্ক চোখ আমাদের আছে জঙ্গলের দুপাশে। এই মুহূর্তে কিন্তু আমরা শুরু করে দিয়েছি কোদালবস্তি ফরেস্ট সাফারি। পুরো দুপাশে কিন্তু ঘন জঙ্গল একদম, আর তার মাঝখান দিয়ে কিন্তু রাস্তাটা চলে গিয়েছে। এই দেখুন এই রাস্তা, দুপাশে কিন্তু ঘন জঙ্গল। এখানে একটা ছোট্ট নদীর ওপর দিয়ে আমরা এখন পার হচ্ছি। এই নদীটার নাম কি? বানিয়া নদী এটার নাম। সামনে কিন্তু রাস্তাটা এঁকে বেঁকে জঙ্গলের একদম ভেতরে চলে গেছে। এই কোদালবস্তিটা কিন্তু চিলাপাতারই একটা অংশ। সামনেটা দেখাচ্ছি, একদম পুরো নিস্তব্ধ চারপাশ, ঘন জঙ্গল, মাঝখান দিয়ে কিন্তু সূর্যের রশ্মি জঙ্গলের ভেতরে ঢুকছে। মানে কোনো জন্তু জানোয়ার দেখুন বা না দেখুন, এরকম একটা পরিবেশে, এরকম একটা সাইলেন্স, চারপাশে ঝিঝি পোকার আওয়াজ হালকা, এটাই কিন্তু আপনার গা একদম ছিমছিম করে উঠবে। দুপাশে কিন্তু সবার সতর্ক নজর। আচ্ছা, এই কোদালবস্তিটা কিন্তু মাত্র 4খানা জিপসি আছে, তো ম্যাক্সিমাম 4-6-24 জন কিন্তু সাফারি করতে পারবেন একটা স্লটে। আমরা বিকেলবেলা 3:30 স্লটটা সাফারি করছি। সামনের দিকে আস্তে আস্তে রাস্তা কিন্তু আরও ঘন জঙ্গলের দিকে চলে যাচ্ছে। এই দেখুন রাস্তাটা দেখাচ্ছি, কিন্তু সামনে কিন্তু গ্রাসল্যান্ড আছে, আর সেখানে কিন্তু কোনো বড় অ্যানিমাল সাইটিং হলেও হতে পারে। সেই আশা নিয়েই কিন্তু আমরা আজ এই কোদালবস্তি জঙ্গল সাফারিটা করছি। দেখা যাক কতদূর কি দেখা যায়, শেয়ার করছি আপনাদের সাথে। কোদালবস্তি জঙ্গল সাফারিতে আসলে প্রথমেই আপনাকে যেখানে নিয়ে আসবে সেটা হলো গিয়ে এটা সিসি লাইন ওয়াচ টাওয়ার। এই সিসি লাইন ওয়াচ টাওয়ারের ওপর থেকে আপনি কিন্তু দারুণ একটা গ্রাসল্যান্ডের ভিউ পেয়ে যাবেন। আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি, সামনেই দেখুন একটা বিশাল বড় গ্রাসল্যান্ড, আর তার ওপাশে কিন্তু তোরসা নদী, আর তার ঠিক পরেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক। আর এই দেখুন এই গ্রাসল্যান্ডে কিন্তু আমরা এই মুহূর্তে ওয়াচ টাওয়ারের ওপর থেকে প্রচুর কিছু সাইটিং করলাম। আমার হাত যেদিকে যাচ্ছে ওই যে দেখুন, ঠিক ওপাশটায় কিন্তু একটা বাইসানের ঝুন্ড আছে, ওপাশে একটা বন দপ্তরের টহলদারি হাতি ঘুরে বেড়াচ্ছে, আর ডান দিকে কিন্তু একটা গন্ডার এখন ওয়াচ টাওয়ারের ওপর থেকে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। সেটা কিন্তু এই অ্যাকশন ক্যামেরায় আসবে না। আপনারা যদি ভালো ভিউ পেতে চান তাহলে কিন্তু অবশ্যই নিজের সাথে বাইনোকুলার অথবা ডিএসএলআর ক্যামেরা নিয়ে আসবেন, তাহলে কিন্তু এই পরিষ্কার ভিউ ক্যাপচার করে নিয়ে আপনার সাথে যেতে পারবেন। তো এই ওয়াচ টাওয়ারে কিন্তু 5 থেকে 10 মিনিট ওরা সময় অ্যালাউ করবে, তারপরে কিন্তু নিয়ে যাবে জঙ্গলের আদার পার্টসে। চলুন সেখানে যাওয়া যাক। সামনের দিনে যারা চিলাপাতার জঙ্গলে আসছেন তাদের অনুরোধ করব বুকের মধ্যে কিন্তু আগে থেকে একটুখানি সাহস জুগিয়ে আসতে, কারণ এই চিলাপাতার জঙ্গলে কিন্তু যখন তখন দেখা হয়ে যেতে পারে যে কোনো রকম হিংস্র জন্তুর সাথে। আর এই জঙ্গল এতটাই ঘন আপনি কিন্তু পালাতেও পারবেন না। তাই অবশ্যই বুকে জোর থাকলে, সাহস থাকলে তবেই চলে আসুন চিলাপাতার জঙ্গলে। আর এখানে আমরাও কিন্তু এরকম এক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম। সবাই কিন্তু একদম ঝিমিয়ে পড়েছিল, পরপর দুটো হাতি, একটা দাঁতাল দৌড়ালো, মানে সবার তো আত্মারাম খাঁচা পুরো সেই দেখে। আর এখানেও বলছে আর একটা হাতি আছে,
আমরা কিন্তু বেশি জোরে কথাও বলতে আজকে ভয় লাগছে, কারণ ঘন জঙ্গল। কালকে যেমন একটা ফাঁকা জায়গা ছিল, আমরা দূর থেকে সাইট সিইং দেখতে পাচ্ছিলাম যে দূরে কি আছে। তো আজকে কিন্তু ঘন জঙ্গল, মানে গাড়ি নিয়ে হঠাৎ করে যে পালাবো সেই রাস্তাও কিন্তু নেই। চোখ মুখ শুকিয়ে গেছে এসব দেখে। আর হাতিটা যেদিক দিয়ে দৌড়েছে, আমরা এখন আবার ওদিকেই যাচ্ছি। এটা হচ্ছে ওটা আরো ভয় লাগছে, এই জন্য আরো ভয় লাগছে সবার। কিভাবে দৌড়েছে উড়ি বাবা রে। ওই যে আরো গাড়ি আসছে, এই দেখুন। যে লাস্ট গাড়ি থাকবে ওটা রিস্ক আছে, তাই না? এটা দিয়ে যাইতো। হ্যাঁ, হাতি গেছে এইদিকে। আর জঙ্গল, আবার হাতি, আবার হাতি, হাতি হাতি। হ্যাঁ, আবার হাতি। চুপ করো না, একটু সাইলেন্ট কিলার হয়ে আবার হাতি, একটু আস্তে কথা বলতে হবে। জঙ্গলি হাতি, জঙ্গলি হাতি। এখান দিয়ে যাওয়া ঠিক হবে? চল চল। ভয় লাগছে কিন্তু, বুকটা ধুকপুক করছে। সামনে দেখুন গাড়িগুলো পর পর দাঁড়িয়ে পড়েছে এই হাতির ভয়ে। একদম সামনের গাড়ির মহিলা একজন তোমাদের গাইড দাদা ভয়ে কিছু কেঁদে বলতে দিয়েছে, পারে? পুরো বেরিয়ে পুরো যাচ্ছে ভয়ে না? কেঁদে দিয়েছে, হাউমাউ করে কাঁদছে। এই দেখুন এইখানে কোথায়, ডান কোথায়? দিকে কিন্তু জঙ্গলের ভেতরে হাতি। জুম করলাম, জানি না কতটা দেখা যাচ্ছে। এই কোথায় দেখা জঙ্গলের যাচ্ছে? ভেতরে হাতি, খুব রিস্কি হয়ে যায় কিন্তু ব্যাপারটা। দেখেছি দেখেছি দেখেছি। এদিকে ফিরে আছে, এদিকে ফিরে আছে। আরে চলো 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 না, সামনের গাড়ি একটু ইয়ে করছে। আরে এরো না, ঠেলা পাই যা। এই চলো চলো চলো। আরে চলো। ভয় লাগে, উল্টে দিলে গাড়ি। আর কি করছে, কি কেলানে নাকি গাড়ি আলাগুলো কি? এরো না, ঠেলা পাই যা। ওদিন ওদিন কেদিন পূজায় রহে, ওই যে হাতি, সেদিনকে তারা করে খালি তারানোর মুভমেন্ট আছে, দেখেন না? দুখানা বিশাল বড় হাতি। যে জিদি করে লোকে ঠেলা পাই যায়, কিন্তু তাড়া করলে আমরা যেতে পারবো না। ঠেলাও নি যাবে। এগোচ্ছে এগোচ্ছে, তাড়াতাড়ি ফুসফুস করছে কিন্তু। আসছে আসছে, এদিকে আসছে। আরে গাড়ি পেছনে আমরাই রয়েছি। চলেন চলেন। চলো চলো চলো, খুব আর risk দেখতে হয়ে হবে না, যাচ্ছে, অনেক খুব risk দেখেছি হয়ে বাবা। যাচ্ছে। দুখানা বিশাল সাইজের হাতি। বিশাল। ওই যে এগিয়ে আসছে এগিয়ে আসছে এগিয়ে আসছে। করেন টান। আরে টান কে রে ভাই সামনে? সামনের গাড়ি না গেলে কিছু না। টানো, এগিয়ে আসছে, টানো টানো টানো। আরে সুমন টানতে বল, টানতে বল গাড়ি। ফরেস্টে এসে যারা কিছু দেখতে পান না, হা হুতাশ করেন, তারা ভাবুন এরকম কোদাল বস্তির ফরেস্টে এসে দাঁতাল হাতির তাড়া খেয়েছি আমরা সবাই, কিন্তু একদম ভয়ে ভীত। ফাইনালি হাতিটা দেখা গিয়েছে, এই একটা স্যাটিসফ্যাকশন তো আছেই, কিন্তু এখন প্রাণে কিন্তু ভয়ও দারুণ ভয় রয়েছে। করছে। এখন কিন্তু বিকেল মোটামুটি 5:15 বাজে। সামনে আরও 3টে গাড়ি আছে, আমরাই লাস্ট, যার জন্য ভয়টা একটু বেশি করছে। আর পিছনেই কিন্তু রয়ে গেছে দাঁতাল হাতিগুলো, যদিও এখন একটু ডিস্টেন্স হয়ে গিয়েছে, তাই জন্য কথা বলতে পারছি। ওই সময় কিন্তু পুরো ভাষা হারিয়ে ফেলেছিলাম, আমি তো কেটে ফেলতাম। কিরে ভয় লেগেছে তোর? খুব ভয় লেগেছে। ভয় লেগেছে আর হাসছিস? ভয়ে পাগল হয়ে গেছে মনে হচ্ছে। আচ্ছা, এই মুহূর্তে কিন্তু আমরা রিসর্টে চলে এসেছি, ফ্রেশ হয়ে নিলাম। আর তারপর কিন্তু আমাদের হাতে চলে এসেছে একদম গরম গরম চা, লাল চা, দুধ চা, যে যেটা খাবেন কিন্তু পেয়ে যাবেন। আর তার সাথে এই হচ্ছে গরম গরম পকোড়া। পুরো মচমচে। আচ্ছা, আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা যারা একটু রিস্ক নিয়ে সাফারি করতে চাইছেন তাদের আমি বলবো এখান থেকে গিয়ে কিন্তু ওই কোদালবস্তি বা চিলাপাতা ফরেস্ট সাফারিটা করুন। আজকে কিন্তু আমাদের হাতি ধাওয়া করেছিল, তো এরকম যদি অ্যাডভেঞ্চার ফিল করতে চান তাহলে কিন্তু আপনারা ওখানে যান। আর আপনারা যদি একটু সেফ সাফারি করতে চান, মানে যেখানে কিন্তু অত ডেন্স ফরেস্ট নেই, এরকম জায়গায় সাফারি করতে গেলে ওখানেও আপনারা অনেক অ্যানিমাল সাইটিং করতে পারবেন, তাহলে কিন্তু আমাদের এই রাইনো কটেজ থেকে মাত্র 15 থেকে 20 মিনিট দূরত্বে জলদাপাড়া ফরেস্ট আছে, সেখানে কিন্তু আপনারা সাফারিটা অনেকটাই সেফ আপনারা করতে পারবেন। কারণ আমরা কিন্তু কালকে সেই সাফারিটা করেছি, আর লাস্ট এপিসোডে সেটা শেয়ারও করেছি আপনাদের সাথে। সেই সাফারিটা করলে কিন্তু আপনারা অনেকটাই সেফ এবং একটু সিনিয়র ফ্যামিলি মেম্বার নিয়েও ওই সাফারিটা করতে পারবেন। অদ্যই শেষ রজনী, মনটা একটু খারাপ খারাপ করলেও কিছুই যে করার নেই, যা শুরু আছে তার শেষ তো একদিন হতেই হবে। তাই আজকের শেষ রাতটা আমরা বন্ধুবান্ধব মিলে এই সিসামারার রাইনো কটেজে দারুণ এনজয় করে কাটিয়েছিলাম। এখানে আমরা শেষ রাতে অর্ডার করেছিলাম বনফায়ার আর 2 কেজি বারবিকিউ চিকেন আমাদের 10-11 জনের জন্য। তাহলে চলুন আজকের রাতের কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি।
আচ্ছা, এই সিসামারা রাইনো কটেজে আজকে কিন্তু আমাদের শেষ সকাল। মন তো করছে না ছেড়ে যেতে, কিন্তু ছেড়ে যেতে তো হবেই। তো এই মুহূর্তে আমাদের সাথে আছে এই সিসামারা রাইনো কটেজের সুপারভাইজার, এই হচ্ছে প্রদীপ দা। উনি কিন্তু এখানে সব কিছু দেখাশোনা করবেন, আপনাদের একদম খোঁজখবর নিয়ে দেখে শুনে রাখবেন। তো কোনো যদি সাফারি করতে চান তাহলেও কিন্তু ওনাকে বললেই উনি সমস্ত কিছু, সাফারি এবং নর্মাল গাড়ি বলুন, সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দেবে। প্রদীপ দা, এখান থেকে কোনো সাফারি কেউ করতে চাইলে, গাড়ি কোনো কারণে লাগলে, ঘুরতে যেতে, সব কিছু আপনি অ্যারেঞ্জ করে দেবেন তো? আচ্ছা, আর এখানে বুকিং করতে হলে ওই দাদার নাম্বারে কন্ট্যাক্ট করলে হবে? আমার নাম্বারও দেওয়া আছে, আপনাকে করলেও হবে, যে কোনো একজনকে করলেই। আচ্ছা, আপনারা এখানে চলে আসুন সামনের দিনে। দারুণ এনজয় করলাম আমরা 2 দিন, আজকে 3 নম্বর দিন। আমরা কিন্তু এখন এখান থেকে যাব ভুটানে। আপনারা আশেপাশে প্রচুর সাইট সিইং পয়েন্টস পেয়ে যাবেন এই জায়গাটাকে ঘোরার জন্য, এক্সপ্লোর করার জন্য। তাহলে চলুন এখান থেকে বেরিয়ে এখন আমরা যাব ভুটান। এরপর ওই আগের দিনের চিলাপাতা জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা ধরেই আমরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে চললাম আলিপুরদুয়ারের জয়গাঁও শহরের উদ্দেশ্যে। আর সেখান থেকেই বর্ডার ক্রস করে, ইমিগ্রেশন করে আমাদের আজ ঢুকতে হবে ভুটানে। ভুটানে কিন্তু আমি এইবার পুরোটা সাইট সিইং কভার করতে পারিনি, কারণ আমাদের কিন্তু একটা খারাপ ইনসিডেন্টের মধ্যে পড়তে হয়েছিল, যার দরুন আমার ক্যামেরাটাই কিন্তু গোটা ভেঙে গিয়েছিল। যাই হোক, চলুন আপনাদের দেখাচ্ছি ভুটানের কিছু দৃশ্য। সো গাইজ, এখন কিন্তু আমরা এন্ট্রি করে গিয়েছি ভুটানে। বায়োমেট্রিক প্রসেসে কিন্তু গেট পাসটা হলো, খুবই সামান্য সময় লাগলো, ওই 10 মিনিট মতো। তারপরে এখন কিন্তু আমরা গেট থেকে বেরিয়ে সামান্য হেঁটেই কিন্তু চলে এসেছি একটা মনাস্টারির সামনে। আমাদের যে ড্রাইভার, ওই ড্রাইভার সাহেব কিন্তু বললো যে আমার কিছু সময় লাগবে, তোমরা যাও পায়ে হেঁটে ওই মনাস্টারিটা দেখো, আর তারপর কিন্তু আমি চলে এসে তোমাদের ফোন করব, তখন আর বাদবাকি কী সাইট সিইং পয়েন্টস আছে সেগুলোতে গাড়ি করে আমরা ভিজিট করব। এই দেখুন, আপাতত আমি আমার সামনে দেখতে পাচ্ছি ভুটানে ঢুকেই প্রথমেই একটা দারুণ মনাস্টারি। জানি না মনাস্টারির নাম কি আছে, নামটা জিজ্ঞেস করে জানাচ্ছি আপনাদের। এই দেখুন আমার পিছনে প্রথম মনাস্টারি, যেটা কিন্তু ভুটানে ঢুকেই চোখে পড়ল। এই দেখুন নাম কি আছে? কাশী পারক। আচ্ছা, শেষাদ্রি কিন্তু একজনকে জিজ্ঞেস করলো, লোকাল একজনকে, যে মনাস্টারিটার নাম কি আছে। ওনারা বললেন যে তাসিপাড়া। হ্যাঁ, যাই হোক, ওই দেখুন ভুটান ডিউটি ফ্রি শপ, তার মানে এখানে কিন্তু কোনো ট্যাক্স লাগছে না। এরকম প্রচুর কিন্তু ডিউটি ফ্রি শপ আমি এখানে দেখতে পাচ্ছি। ভুটানের গেট দিয়ে আপনারা প্রবেশ করা মাত্রই প্রচুর অফ শপ পেয়ে যাবেন এখানে। প্রচুর কিন্তু ওয়াইন এখানে রাখা রয়েছে, দেখুন এত বড় দোকান, তার ভেতরে কিন্তু প্রচুর রকমের, প্রচুর ভ্যারাইটির ওয়াইনস আপনারা পেয়ে যাবেন। কিন্তু এখান থেকে যদি আপনি নিয়ে যেতে চান ইন্ডিয়াতে, সেক্ষেত্রে কিন্তু কিছু রেস্ট্রিকশনস আছে। আপনারা কিন্তু পার হেড একটা করে নিতে পারেন বটল, তার বেশি নিলে কিন্তু প্রবলেম আছে, ওনারা কিন্তু নিতে দেবেন না। সেই বুঝে কিন্তু আপনারা এখানে মার্কেটিং করবেন। প্রথমেই 3-4টে কিনে নিলেন, তারপরে নিতে দিচ্ছে না, তখন কিন্তু পয়সাটা ওয়েস্ট হয়ে যাবে, আর কিছু না। সো গাইজ, আমাদের নিজেদের গাড়ি কিন্তু ফাইনালি ভুটানে এন্ট্রি করতে পারলো না, কিছু সমস্যায় আটকে গেছে। তো আমরা ভুটানে কিন্তু চেক ইন করার পরে একটা মনাস্টারি পায়ে হেঁটে ভিজিট করলাম, আর তারপরে কিন্তু আমাদের আরও বাদবাকি সঙ্গী যারা ছিল সবাই আসলো, ওদের জন্য একটু ওয়েট করতে হয়েছিল। তারপর ভেতরে কিন্তু ইনসাইডে আপনি এখানকার লোকাল গাড়ি পেয়ে যাবেন, যারা কিন্তু আপনাকে রেট অফার করবে লোকাল সাইট সিইং করবার জন্য। যেই লোকাল সাইট সিইং করে কিন্তু আপনি দিনেরটা দিনেই কিন্তু আবার বিকেলের মধ্যে রিটার্ন চলে আসতে পারবেন এই জায়গাতে, যেটা বেঙ্গল সাইডে। তো আমরা কিন্তু একটা গাড়ি নিয়ে নিয়েছি,
1200 টাকা করে বলেছিল 3টে সাইট সিইং পয়েন্টস ঘোরাবে বলে। আমরা ওটাকে সামান্য দরদাম করে ওটাকে কিন্তু 1000 টাকায় রাজি করেছি। আমরা 11 জন আছি, 3টে গাড়ি নিয়ে কিন্তু এখন আমরা যাচ্ছি ভুটানের প্রথম সাইট সিইং পয়েন্টস হ্যাঙ্গিং ব্রিজ দেখতে। চলুন রাস্তাটা আপনাদের দেখাচ্ছি। রাস্তাঘাটে একটা জিনিস কিন্তু খুবই পরিষ্কার, যে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল সাইডের যে রাস্তাগুলো সেগুলোও কিন্তু এখন যথেষ্ট ডেভেলপড, বাট ক্লিনলিনেস, এই ক্লিনলিনেসটা কিন্তু ভুটান সাইডে অনেকটাই বেশি আপনি লক্ষ্য করতে পারবেন। এই দেখুন রাস্তা কিন্তু একে বেঁকে চলে যাচ্ছে সামনের দিকে ভুটানের ইন্টেরিয়ারে। ওদিকে কিন্তু আছে একটা সুন্দর হ্যাঙ্গিং ব্রিজ, আর সেটাই কিন্তু আমরা এখন দেখতে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। যেতে সময় লাগবে মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো। এই দেখুন সামনের ভ্যালির মধ্যে দিয়ে দূরে যে পাহাড়ের ভিউটা হালকা ক্লাউডি হয়ে এসছে, কি সুন্দর লাগছে, আহা। তো বন্ধুরা এখন ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গিয়েছি ভুটানের ফার্স্ট সাইট সিইং পয়েন্টস হ্যাঙ্গিং ব্রিজে। ওই 15 থেকে 20 মিনিট মতোই সময় লাগলো। রাস্তাটা দেখুন কি সুন্দর। এই হচ্ছে আমার পিছনে রাস্তা, একের পর এক কিন্তু গাড়ি হাইওয়ে ধরে চলে যাচ্ছে, এগুলো কিন্তু সব ভুটানের গাড়ি। আর এই হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ। ওই যেটা দেখা যাচ্ছে ওটা কিন্তু হ্যাঙ্গিং ব্রিজ নয়, অনেকেই কিন্তু ওটাকে হ্যাঙ্গিং ব্রিজ ভাবেন। ওটা কিন্তু একদম মাস্তুল করা ভালোভাবে একটা শক্তপোক্ত ব্রিজ, তার পাশ দিয়ে কিন্তু পুরোনো দিনের যে হ্যাঙ্গিং ব্রিজটা সেটা কিন্তু দেখা যাচ্ছে। এখন আমি যাব ওখানে হেঁটে। হ্যাঙ্গিং ব্রিজে উঠবার আগেই কিন্তু এখানে একটা ছোট্ট দোকান আছে, এখানে আপনারা চা মোমো এসব কিছু পেয়ে যাবেন। এই দেখুন দোকানটা, এই হচ্ছে দোকান। এখানে কিন্তু আপনারা বসে চা মোমো এই সমস্ত জিনিস এনজয় করতে পারবেন। আর হেঁটে হেঁটে একদম পাশেই এখানে গাড়ি এসে দাঁড়াবে, তারপরে আপনাদের সামান্য হেঁটে উঠে যেতে হবে হ্যাঙ্গিং ব্রিজে। এই দেখুন আমার পিছনে সবাই ছবি টবি তুলছে হ্যাঙ্গিং ব্রিজে এসে। কোনো রকম লিমিটেশনস কিন্তু নেই, কিন্তু হ্যাঙ্গিং ব্রিজটা প্রচণ্ড দোলে, কারণ হাওয়া চলে এখানে প্রচণ্ড। একটু সাইড দেখি, এই দেখুন এখানে কিন্তু প্রচুর লোক ফটো টটো তুলছেন। দারুণ জায়গা, দারুণ। क्या भैया राफ्टिंग करोगे? हाँ রাফটিং নেই, আজ তো টাইম নেই উतना। এইখানে কিন্তু রিভার রাফটিংয়ের জন্য আমায় বলছিল, যারা কিন্তু হাতে সময় নিয়ে আসছেন সকাল সকাল চলে আসুন, এখানে কিন্তু দারুণ রিভার রাফটিং করবার সুযোগ পেয়ে যাবেন। সবাই কিন্তু হ্যাঙ্গিং ব্রিজে হেঁটে বেড়াচ্ছে, ছবি তুলে বেড়াচ্ছে, তার সাথে একটা মৃদুবন্ধ হাওয়া দিচ্ছে, আহা দারুণ লাগছে আজকে। এটা কিন্তু মিস করেছি, আমি জানি না কেন এতদিন এইখানটায় আসিনি। ভুটানে একদিনে যে ঘুরে যাওয়া যায় এত সুন্দর, আপনারা অনেকেই হয়তো জানেন না। যারা কুচবিহার আসছেন, আলিপুরদুয়ার আসছেন, নিউ আলিপুরদুয়ার আসছেন, বক্সা জয়ন্তী আসছেন, একটা দিন হাতে রাখুন, একটু সকাল সকাল বেরিয়ে চলে আসুন, সারাটা দিন কিন্তু এই সমস্ত জায়গায় সুন্দর কেটে যাবে। তোরসা নদী, এটাই সেই তোরসা নদী, ওদিকে কিন্তু গিয়ে পড়েছে ভারতে। এই দেখুন এটা হচ্ছে ভুটান সাইড, তোরসা নদীটা কিন্তু আসছে এই ভুটান সাইড থেকে। এই যে ভুটান সাইড থেকে এসে এই পাশটায় কিন্তু চলে গেছে ভারতে। এই হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ, চারপাশে কিন্তু ভুটানিজ রীতিনীতি মেনে প্রচুর এখানে ফ্ল্যাগ লাগানো রয়েছে। এগুলো কিন্তু সবই বুদ্ধিস্ট ফ্ল্যাগ। আমরা যে কোনো বুদ্ধিস্ট কান্ট্রিতে গেলে বা আমাদের দেশেই কোথাও যদি বুদ্ধিস্ট পয়েন্ট থাকে, মনাস্টারি থাকে, সেখানে কিন্তু এই একই সংস্কৃতি আমরা লক্ষ্য করে থাকি। শেষাদ্রি বলো, কিছু বলো, কেমন লাগছে? অসাধারণ লাগছে, নিচ থেকে তোরসা নদী আর এত সুন্দর হাওয়া দিচ্ছে না, খুব ভালো লাগছে। আরে ভুটানটা কিন্তু আমাদের ঘোরা হচ্ছে না একটু খরচের কথা ভেবেই। পার ডে 1200 টাকা সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফিজ কোভিডের পর থেকে চালু হয়েছে, কিন্তু এই সমস্ত বিউটি দেখার পর ওইসব এসডিএফ আর মাথায় থাকবে না। রিভার রাফটিংও হয়, পার হেড 300 করে বলেছি, পার হেড 300 করে রিভার রাফটিং করতে পারবেন। না আমাদের হাতে সময় নেই, তাই আজকে আমরা করতে পারছি না, দুঃখ দর্শক। সবার কেমন লাগছে? ভুটান কেমন লাগছে? সবাই কিন্তু দারুণ খুশি। ওয়েলকাম টু ভুটান, ওয়েলকাম টু ভুটান, ওয়েলকাম টু ভুটান। আচ্ছা এই মুহূর্তে আমরা চলে এসেছি পেলডেন তাসি চোলিং সেদ্রা টেম্পলে। এই দেখুন পার হেড কিন্তু
লাগছে এখানে এন্ট্রি ফি 50 টাকা করে। বাচ্চার জন্য কিন্তু কোনো রকম এক্সট্রা খরচা হবে না, এন্ট্রি ফি নেই বাচ্চাদের জন্য। তো এই হ্যাঙ্গিং ব্রিজ থেকে এই টেম্পল অবধি কিন্তু গাড়িতে সময় লাগলো 15 মিনিট মতো। এই আমার পেছনেই কিন্তু দেখতে পাচ্ছেন, দেখে নিই আরেকবার, পেলডেন চাষি চোলিং শেড্রা টেম্পল। দারুণ একটা টেম্পল, আর তার সামনেই কিন্তু পুরো একটা মাঠ, একদম ঘাসগুলো কিন্তু লেভেলে ছাঁটা, দারুণ লাগছে। বিদেশে দাঁড়িয়ে আছি বন্ধুরা। এই হচ্ছে ভুটান, আর এই দেখুন এই হচ্ছে টেম্পল। এখন আমরা যাব টেম্পলের ভেতরে, কি আছে, ক্যামেরায় ভেতরে অ্যালাউড কিনা আমার কিন্তু জানা নেই, কি আছে দেখাবার চেষ্টা করব। চলুন যাওয়া যাক। না, এই পর্বে এর থেকে বেশি আমি আর দেখাতে পাচ্ছি না, কারণ এরপর একটা খারাপ ইনসিডেন্টে আমার ওয়াইফ কয়েকটা সিঁড়ি স্কিপ করে নিচে পড়ে যায়, আর তার সাথে আমার ক্যামেরাটাও কিন্তু ভেঙে যায়। বুঝতেই পারছেন ভ্রমণ এমনিতেই কতটা খরচ সাপেক্ষ, তারপর আবার এই ক্যামেরাটা ভাঙলো। এরপর আবার নিতে হবে একটা নতুন ক্যামেরা, আর এই দুঃখ ঘোচাতে আপনারাই পারেন। আপনারা একটু কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো রকম খরচ লাগে না, কিন্তু তাতে আমার কিন্তু একটু হেল্প হয়ে যাবে। যাই হোক, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ইয়োর টাইম।